ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2023-এর রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ইতিহাসের যে 8 নম্বর স্কুল আছে তার প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের রায়তে বলেছে জাতীয় কংগ্রেসের প্রথম সভার সভাপতি কে ছিলেন? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। দুয়েতে আছে খান আব্দুল গফর খান প্রতিষ্ঠিত সংগঠনটির নাম কি? তোমাদের ইতিহাস বইয়ের 121 পৃষ্ঠায় আছে তাদের সংগঠনটির নাম খুদা-ই খিদমত গার। তাহলে এই যে খান আব্দুল গফর খান, তাদের সংগঠনটির খান আব্দুল গফর খানের নেতৃত্বে পাঠানরা আইন অমান্য আন্দোলনে সামিল হয়েছিলেন। তারা ছিলেন অহিংস গান্ধীবাদী সংগ্রামী। তাদের সংগঠনটির নাম খুদা-ই খিদমত গার। তিনে দিয়েছে কত খ্রিস্টাব্দে ইংরেজি ভাষাকে সরকারি ভাষার মর্যাদা দেওয়া হয়? 1837 খ্রিস্টাব্দে। চারে বলেছে পৃথিবীর বৃহত্তম সংবিধান কোনটি? ভারতবর্ষের সংবিধান। 5 কবে থেকে ভারতকে সাধারণতন্ত্র বলে ঘোষণা করা হয়? তোমাদের ইতিহাস বইয়ের 148 পৃষ্ঠায় আছে 1950 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি থেকে ভারতকে সাধারণতন্ত্র বলে ঘোষণা করা হয়। 6 দিয়েছে সিআর ফর্মুলা কে প্রস্তাব করেন? চক্রবর্তী রাজা গোপালাচারী। 7 আছে কোন জাহাজে প্রথম নৌবিদ্রোহ শুরু হয়? তলোয়ার জাহাজে। 8 ভারত সভা কবে প্রতিষ্ঠিত হয়? 1876 খ্রিস্টাব্দে। 9 বলেছে কে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন জারি করেন? লর্ড নর্থব্রুক। 10 সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে ঘোষণা করেন? র্যামসে ম্যাকডোনাল্ড। 11 বলেছে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম শ্রী প্রফুল্লচন্দ্র ঘোষ। 2 আছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। আইতে বলেছে তিলক মহারাষ্ট্রে চালু করেন শিবাজী উৎসব। 2 1883 খ্রিস্টাব্দে সর্বভারতীয় সম্মেলনে সভাপতিত্ব করেন রামতনু লাহিড়ী। 3 মহাত্মা গান্ধী ভারতে প্রথম সত্যাগ্রহ আন্দোলন করেন বিহারের চম্পারণে। 4 যাকে পরাস্ত করে সুভাষচন্দ্র বসু ত্রিপুরী কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন তিনি হলেন পট্টভী সীতারামাইয়া। 5 কৃষক প্রজা পার্টির নেতা ছিলেন এ কে ফজলুল হক। 6 রাজ্যসভায় সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি। 7 ভারতীয় সংবিধানে নাগরিকদের মোট কয়টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে? 6টি। 3 আছে শূন্যস্থান পূরণ। আইতে বলেছে কত খ্রিস্টাব্দে আইন করে সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করা হয়? 1904 খ্রিস্টাব্দে। 2 মেদিনীপুরের তমলুক মহকুমায় সতীশচন্দ্র সামন্তের নেতৃত্বে তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয়। 3 সারে জাহাসে আচ্ছা হিন্দুস্তান হামারা এই দেশাত্মবোধক কবিতাটি ইকবাল রচনা করেন, মোহাম্মদ ইকবাল। 4 1940 খ্রিস্টাব্দে মুসলিম লীগের লাহোর অধিবেশনে মোহাম্মদ আলী জিন্নাহ সভাপতিত্ব করেন। 5 সাঁওতাল জনগণের নিজস্ব লিপির নাম অলচিকি, অল চয়হস্যি কয়হস্যি। 6 গান্ধীজি এবং বি আর আম্বেদকরের মধ্যে যে চুক্তি হয় তা সাম্প্রদায়িক বাটোয়ারা নামে পরিচিত। 7 আধুনিক ভারতের সর্ববৃহৎ কৃষক আন্দোলনের নাম তেলেঙ্গানা কৃষক আন্দোলন। 4 আইতে বলেছে গণতন্ত্র কাকে বলে? ব্যাপক অর্থে গণতন্ত্র বলতে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক প্রভৃতি ক্ষেত্রে সমতা প্রতিষ্ঠার কথা বোঝায়। কিন্তু ভারতীয় সংবিধানে গণতন্ত্র বলতে মূলত প্রাপ্তবয়স্কের ভোটাধিকার বোঝানো হয়েছে। সেক্ষেত্রে ভোট দিয়ে কেন্দ্র এবং প্রদেশগুলির আইনসভা এবং বিভিন্ন স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠানে প্রতিনিধি নির্বাচনের কথা বলা হয়েছে। 2 আছে কে কত খ্রিস্টাব্দে প্রথম পাকিস্তানের কথা উল্লেখ করে? 1930 খ্রিস্টাব্দে 30-এর দশক দ্বি-জাতি তত্ত্বভিত্তিক সাম্প্রদায়িক বিচ্ছিন্নতার গুরুত্বপূর্ণ সময়। এই যে 1930 খ্রিস্টাব্দে মুসলিম লীগের সভাপতি মোহাম্মদ ইকবাল আর পরে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র চৌধুরী রহমত আলী পাঞ্জাব, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, বালুচিস্তান আর কাশ্মীর নিয়ে মুসলমানদের আলাদা ভূখণ্ড গঠন করার প্রস্তাব দেন। রহমত আলী অস্পষ্টভাবে পাকিস্তানের কথা উল্লেখ করেছিলেন। তাহলে 1930 খ্রিস্টাব্দে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র চৌধুরী রহমত আলী প্রথম পাকিস্তানের কথা উল্লেখ করেন। তিনি দিয়েছে নৌবিদ্রোহের অন্যতম দাবিগুলি কী ছিল? ভালো মানের খাদ্য প্রদান, বেতনে সমতা আনা, রাজবন্দীদের মুক্তিদান ইত্যাদি। 4 দিয়েছে কংগ্রেসের কলকাতা অধিবেশন 1906 খ্রিস্টাব্দে হয়েছিল এবং এতে কোন 4টি প্রস্তাব গৃহীত হয়? 1906 খ্রিস্টাব্দে কংগ্রেসের কলকাতা অধিবেশনে গৃহীত প্রস্তাবগুলি ছিল স্বরাজ, স্বদেশী, বয়কট এবং জাতীয় শিক্ষা। 5 দিয়েছে দুজন চরমপন্থী নেতার নাম লেখো।
এই যে দুজন চরমপন্থী নেতা ছিলেন বাল গঙ্গাধর তিলক আর বিপিনচন্দ্র পাল। 6 দিয়েছে স্বরাজ্য দলের প্রতিষ্ঠাতাদের নাম লেখো। স্বরাজ্য দলের প্রতিষ্ঠাতাদের নাম হলো চিত্তরঞ্জন দাস আর মতিলাল নেহেরু। 7 দিয়েছে ভারত বিভাজনের খসড়া তৈরি করেন কারা। আচ্ছা, 1947 খ্রিস্টাব্দের 29শে আগস্ট কেন্দ্রীয় মন্ত্রিসভার আইনমন্ত্রী ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরের নেতৃত্বে 6 সদস্য নিয়ে সংবিধান রচনার খসড়া কমিটি গঠিত হয়। তো এতে ছিল এন গোপালস্বামী আয়াঙ্গার, আল্লাদি কৃষ্ণস্বামী আইয়ার, কে এম মুন্সি, সৈয়দ মোহাম্মদ শাহেদুল্লাহ, ডিপি খৈতান, বিএল মিত্র। এনারা তোমার সংবিধানের রচনার খসড়া কমিটিতে ছিলেন। 8 বলেছে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় কয়টি স্তর আছে এবং কি কি। পঞ্চায়েত ব্যবস্থায় 3টি স্তর রয়েছে। সব থেকে নিচের স্তরে রয়েছে গ্রাম পঞ্চায়েত, তার উপরে রয়েছে পঞ্চায়েত সমিতি, আর তারও উপরে রয়েছে জেলা পরিষদ। 9 দিয়েছে তেভাগা আন্দোলনের স্লোগান কি ছিল। নিজ খামারে ধান তোলো, এই ছিল তাদের আন্দোলনের ডাক। এই যে তেভাগা তেলেঙ্গানা কৃষক আন্দোলন, অধিকার গণরক্ষায় আন্দোলন, তাদের স্লোগান ছিল নিজ খামারে ধান তোলো, এই ছিল তাদের আন্দোলনের ডাক। 10 দিয়েছে কারা রাইটার্স বিল্ডিং আক্রমণ করেন। বিনয় বসু, বাদল গুপ্ত আর দীনেশ গুপ্ত রাইটার্স বিল্ডিং আক্রমণ করেন 1930 খ্রিস্টাব্দের 8ই ডিসেম্বর। 11 বলেছে সভা সমিতির যুগ কাকে বলে। এইখান থেকে বলবে 1836 খ্রিস্টাব্দে বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম জাতীয়তাবাদী সংগঠন রূপে চিহ্নিত করা হয়। রাজনৈতিক দাবি দেওয়া তুলে ধরার প্রশ্নে প্রথম রাজনৈতিক সংগঠন হিসাবে গড়ে ওঠে জমিদার সভা। 1838 খ্রিস্টাব্দে মূলত কলকাতা, বোম্বাই আর মাদ্রাজ প্রেসিডেন্সি তিনটিতে আঞ্চলিক গোষ্ঠী স্বার্থকে প্রাধান্য দিয়ে আরও অনেক সভা সমিতি গড়ে উঠতে থাকে। 1857 খ্রিস্টাব্দ থেকে 1885 খ্রিস্টাব্দে ভারতে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার আগে পর্যন্ত সময়কালকে তাই অনেকেই সভা সমিতির যুগ বলেছেন। 12তে আছে মাস্টারদা সূর্য সেন কে ছিলেন। লিখবে 1930 খ্রিস্টাব্দে চট্টগ্রামে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে বিপ্লবীদের অভ্যুত্থান ঘটে। একই সঙ্গে চট্টগ্রাম, ময়মনসিংহ আর বরিশালে আক্রমণ চালানো হবে। এই পরিকল্পনা অনুযায়ী সূর্য সেনের নেতৃত্বে 1930 খ্রিস্টাব্দে 18ই এপ্রিল চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করা হয়। আরও লিখবে যে তিনি চট্টগ্রাম জাতীয় বিদ্যালয়ের শিক্ষক ছিলেন বলে মাস্টারদার নামে পরিচিত। আর তার উল্লেখযোগ্য কৃতিত্ব হচ্ছে 1930 খ্রিস্টাব্দের 18ই এপ্রিল চট্টগ্রামের 2টি অস্ত্রাগার লুণ্ঠন। পাঁচের আয়তে বলেছে অর্থনৈতিক জাতীয়তাবাদ কাকে বলে, এই কাজে কাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ভারতে ইংরেজ শাসন এবং শোষণের পরিণতিতে ভারতবাসীর দারিদ্র্যের কথা কিছু নেতা দেশবাসীর সামনে তুলে ধরেন। অর্থনৈতিক জাতীয়তাবাদ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে যে জাতীয়তাবাদী নেতাগণ ভারতের অর্থনৈতিক দুরবস্থার জন্য ব্রিটিশ সরকারকে দায়ী করে সমালোচনা করেছিলেন, তাদের এই বক্তব্য অর্থনৈতিক জাতীয়তাবাদ নামে পরিচিত। আর ভারতে জাতীয় কংগ্রেসের নরমপন্থী নেতৃবৃন্দ অর্থনৈতিক জাতীয়তাবাদের কথা প্রচার করেন। তাদের মতে ইংরেজ সরকারের শিল্প বাণিজ্য শুল্ক নীতির ফলে ভারত ইংল্যান্ডের শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল রপ্তানি এবং ইংল্যান্ডের শিল্পদ্রব্য আমদানিকারক দেশে পরিণত হয়েছে, ফলে লাভের টাকা ভারত থেকে ইংল্যান্ডে চলে যাচ্ছে। এর ফলস্বরূপ শোষিত হচ্ছে ভারতীয়রা। আর এই কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল দাদাভাই নৌরোজি, মহাদেব, গোবিন্দ রানাডে, রমেশচন্দ্র দত্ত প্রমুখ। 5-2 আছে মরলে মিন্টো সংস্কার আইনের উদ্দেশ্য কী ছিল। মরলে মিন্টো সংস্কার আইনের উদ্দেশ্য কী ছিল? জন মরলে ছিলেন ভারত সচিব এবং লর্ড মিন্টো ছিলেন ভারতের ভাইসরয়। 1909 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার যে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট পাশ করে তা মরলে মিন্টো সংস্কার আইন নামে পরিচিত ছিল। উদ্দেশ্য হচ্ছে মরলে মিন্টো সংস্কার আইনের উদ্দেশ্য ছিল, এক হচ্ছে ভারতীয়দের প্রতি উদার মনোভাব দেখিয়ে নরমপন্থীদের কাছে টেনে ভারতের জাতীয়তাবাদী আন্দোলনকে দুর্বল করা। 2 হচ্ছে বিভেদ নীতি প্রয়োগের জন্য মুসলিমদের পৃথক নির্বাচনের অধিকার প্রদান করা হয়।
মূলত সুকৌশলে বিভেদ আর শাসননীতির প্রয়োগের ব্যবস্থা করার উদ্দেশ্যই ব্রিটিশ পার্লামেন্ট মরলে মিন্টো সংস্কার আইন পাশ করেছিল। 5-3 বলেছে, গান্ধীজির চোখে স্বরাজ ভাবনা কী ছিল, বিশ্লেষণ করো। গান্ধীজির স্বরাজ ভাবনা কেমন ছিল? ভারতীয় রাজনীতিতে নতুন আদর্শ এবং নতুন পথের দিশারি ছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধী। এই নতুন আদর্শ ছিল স্বরাজ বা রামরাজ্য এবং নতুন পথ ছিল সত্যাগ্রহ। গান্ধীজির স্বরাজ ভাবনা, স্বরাজ সম্বন্ধে বিভিন্ন ভারতীয় রাজনীতিকের ভিন্ন ভিন্ন ধারণা ছিল। গান্ধীজির ধারণা ছিল নিম্নরূপ: পাশ্চাত্য বিরোধিতা। গান্ধীজির মতে পাশ্চাত্যের আধুনিক শিল্প সমাজ এবং সভ্যতা সাধারণ ভারতবাসীর শত্রু। ঔপনিবেশিক শাসন ব্যবস্থায় ভারতে যেসব পাশ্চাত্য উপাদান আমদানি হয়েছে বা গড়ে উঠেছে সেগুলো বর্জন করতে হবে। রাজনৈতিক স্বরাজের দাবি অর্ধেক স্বাধীনতার দাবি মাত্র, কারণ ইংরেজরা না থাকলেও তাদের চিন্তাভাবনা থেকে যাবে। বুনিয়াদি গ্রাম। গান্ধীজি স্বনির্ভর গ্রাম গড়ে তোলার কথা বলেন। গ্রামে চাষিদের মতো ভারতবাসীকে সরল জীবনযাপনের পরামর্শ দেন। চরকায় সুতো কাটা এবং খাদির পোশাক তৈরি ও ব্যবহার করতে বলেন। 1909 খ্রিস্টাব্দে হিন্দ স্বরাজ নামে এক রচনায় গান্ধীজি স্বরাজের ধারণা বিশ্লেষণ করেন। সত্যাগ্রহের পথ ধরে এই লক্ষ্যে স্বরাজ এগোলে রামরাজ্য প্রতিষ্ঠিত হবে, এই ছিল তার ধারণা। 4 বলেছে, গান্ধীজি কেন অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিলেন? গান্ধীজির নেতৃত্বে অহিংস আদর্শের ভিত্তিতে পরিলক্ষিত প্রথম সর্বভারতীয় গণ আন্দোলন ছিল অসহযোগ আন্দোলন। বিভিন্ন কারণে গান্ধীজি এই আন্দোলন প্রত্যাহার করেন। কারণ এক হলো চৌরি চৌরা ঘটনা। আন্দোলন চলার সময় উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার চৌরি চৌরায় একটি সহিংস ঘটনা ঘটে। এখানে জনতা পুলিশ সংঘর্ষে উত্তেজিত জনতা থানায় আগুন লাগিয়ে দেয়। ফলে 22 জন পুলিশকর্মী অগ্নিদগ্ধ হয়ে মারা যান। গান্ধীজি মনে করেন আন্দোলন অহিংস আদর্শ হারিয়েছে। 2 হচ্ছে সরকারি দমননীতি। সরকার আন্দোলনকারীদের উপর দমনপীড়ন চালায়, জনসভা নিষিদ্ধ ও জমি বাজেয়াপ্ত করে, আন্দোলনকারীদের গ্রেপ্তার করে। 3 হচ্ছে মুসলিম সমর্থন প্রত্যাহার। তুরস্কে কামাল পাশার নেতৃত্বে প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়, ফলে খিলাফত আন্দোলন প্রাসঙ্গিকতা হারায়। মুসলিমরা আন্দোলন থেকে সরে যায়। এইসব কারণের পরিপ্রেক্ষিতে গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন। 6 রায়তে আছে, বিপ্লবী ভগৎ সিং স্মরণীয় কেন? ভারতের স্বাধীনতা সংগ্রামে সশস্ত্র বিপ্লবের ইতিহাসে অন্যতম নেতা ছিলেন ভগৎ সিং। ভগৎ সিং সম্পর্কে পট্টভি সীতারামাইয়া মন্তব্য করেছিলেন, ভগৎ সিং ছিলেন সমগ্র দেশে গান্ধীজির মতোই জনপ্রিয় এবং সর্বজন বিদিত। ভগৎ সিং 1931 খ্রিস্টাব্দে 23 মার্চ ফাঁসির মঞ্চে শহীদ হন। ভগৎ সিংয়ের বিপ্লবী জীবনে প্রবেশ। ভগৎ সিংয়ের বিপ্লবী জীবনের সূচনা হয় বিপ্লবী চন্দ্রশেখর আজাদের সংস্পর্শে এসে। তিনি আজাদের হিন্দুস্তান রিপাবলিকান পার্টির সদস্যপদ গ্রহণ করেন। এরপর ভগৎ সিং 8 এবং 9 সেপ্টেম্বর 1928 খ্রিস্টাব্দের ফিরোজ শাহ কোটলা ময়দানে অন্যান্য বিপ্লবীদের সঙ্গে সমবেত হয়ে হিন্দুস্তান রিপাবলিকান পার্টির নেতৃত্বভার গ্রহণ করেন। এই দলেরই নতুন নামকরণ হয় হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন। তিনি নওজোয়ান ভারত সভারও প্রতিষ্ঠাতা ছিলেন। ভগৎ সিংয়ের লক্ষ্য। ভগৎ সিংয়ের বিপ্লবী কার্যকলাপের মূল লক্ষ্য ছিল, 1 হলো বিপ্লবের মাধ্যমে ভারত থেকে ইংরেজদের বিতাড়ন, 2 হচ্ছে ভারতের সমাজতান্ত্রিক আদর্শের ভিত্তিতে রাষ্ট্র গঠন এবং শ্রমিক শ্রেণীর একনায়কতন্ত্র প্রতিষ্ঠা। ভগৎ সিংয়ের বিপ্লবী কার্যকলাপ। ভগৎ সিংয়ের বিপ্লবী কার্যকলাপের মধ্যে উল্লেখযোগ্য হল স্যান্ডার্স হত্যা। সাইমন কমিশন বিরোধী মিছিলে জননেতা লালা লাজপত রায়ের হত্যাকারীর শাস্তি বিধানে তিনি বদ্ধপরিকর ছিলেন। প্রতিশোধ নেওয়ার জন্য তিনি প্রকাশ্য দিবালোকে পুলিশ সুপারিনটেন্ডেন্ট মিস্টার স্যান্ডার্সকে গুলি করে হত্যা করেন 1928 খ্রিস্টাব্দের 17 ডিসেম্বর। কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপ। 1929 খ্রিস্টাব্দের 8ই এপ্রিল দিল্লির কেন্দ্রীয় আইনসভায় 2টি প্রতিক্রিয়াশীল জনবিরোধী বিল নিয়ে আলোচনা চলছিল। সেগুলি হলো, 1 হচ্ছে শিল্প বিরোধী বিল, শ্রমিকদের ধর্মঘট করার অধিকার খর্ব করার জন্য এটি রচিত হয়েছিল। 2 হচ্ছে জনসুরক্ষা বিল। এর মূল উদ্দেশ্য ছিল বিপ্লবী সন্ত্রাসবাদীদের দমন করা। ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত কেন্দ্রীয় আইনসভায় 2টি বোমা নিক্ষেপ করেন এবং ঘোষণা করেন তাদের উদ্দেশ্য কাউকে হত্যা করা নয়, ইংরেজদের সচেতন করা। আর লাহোর ষড়যন্ত্র মামলা। কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপের পরিপ্রেক্ষিতে ভগৎ সিং আর বটুকেশ্বর দত্ত সহ অনেক বিপ্লবীদের বিরুদ্ধে লাহোর ষড়যন্ত্র মামলা রুজু হয়।
এই মামলার বিচারে 1931 খ্রিস্টাব্দে 23শে মার্চ লাহোর জেলে ভগৎ সিংয়ের ফাঁসি হয়। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ভগৎ সিংয়ের নাম চিরস্মরণীয়, কেননা পরবর্তী আন্দোলনসমূহ তার দ্বারা প্রভাবিত হয়েছিল। 6-2 বলেছে রাওলাট সত্যাগ্রহ আর জালিয়ানওয়ালাবাগের ঘটনার বিবরণ দাও। আচ্ছা, এটা তোমাদের ইতিহাস বইয়ের 118 পাতায় আছে। রাওলাট সত্যাগ্রহ আর জালিয়ানওয়ালাবাগের ঘটনা 1919 খ্রিস্টাব্দের মার্চ মাসে SAT রাওলাটের নেতৃত্বে একটি কমিটি 2টি বিল আইনসভায় পেশ করে। ওই বিল দুটিতে বিপ্লবী আন্দোলন আটকানোর জন্য ব্রিটিশ সরকারের হাতে আরও বেশি দমনমূলক ক্ষমতা দেওয়ার কথা বলা হয়েছিল। ওই বিল দুটির বিরুদ্ধে মহাত্মা গান্ধী সত্যাগ্রহ আন্দোলন করেছিলেন। ওই বছরই 6ই এপ্রিল সাধারণ ধর্মঘটের মাধ্যমে জাতীয় স্তরের আন্দোলন শুরু হয়। তার 3 দিন পরে গান্ধী জেলে যাওয়ার পর আন্দোলন হিংসামূলক হয়ে ওঠে। পাঞ্জাব প্রদেশে রাওলাট সত্যাগ্রহের বিরুদ্ধে ব্রিটিশ সরকার চূড়ান্ত দমনমূলক নীতি নিয়েছিল। 1919 খ্রিস্টাব্দে 13ই এপ্রিল অমৃতসরে জালিয়ানওয়ালাবাগে অনেক মানুষ নিরস্ত্র প্রতিবাদে সামিল হয়েছিলেন। অথচ সেই নিরস্ত্র মানুষদের ওপর চূড়ান্ত সন্ত্রাস চালায় সেনাবাহিনীর কমান্ডার মাইকেল ও ডায়ার। জালিয়ানওয়ালাবাগে একটিমাত্র বেরোনোর পথ ছিল। সেই পথটি আটকে রেখে প্রতিবাদী মানুষদের উপর টানা গুলি চালিয়ে যাওয়া হয়। অসংখ্য মানুষ হতাহত হন। এই অত্যাচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন ভারতবাসীরা। রবীন্দ্রনাথ ঠাকুর ওই বর্বর হত্যাকাণ্ডের প্রতিবাদে স্যার উপাধি ত্যাগ করেছিলেন। তিনেতে আছে বঙ্গভঙ্গের পেছনে লর্ড কার্জনের উদ্দেশ্যগুলো কী ছিল। 1905 খ্রিস্টাব্দে 16ই অক্টোবর ভারতের গভর্নর জেনারেল লর্ড কার্জন বঙ্গভঙ্গ কার্যকর করেছিলেন। ফলে বাংলা প্রদেশ দ্বিখণ্ডিত হয়েছিল। এর কারণ ছিল প্রশাসনিক বঙ্গভঙ্গের পক্ষে সরকারের তরফে বিভিন্ন যুক্তি দেখানো হয়। বলা হয় যে অবিভক্ত বাংলা প্রদেশের আয়তন খুব বড়। একজন গভর্নরের পক্ষে এত বড় প্রদেশের শাসন পরিচালনা করা কষ্টকর। 2, কলকাতা থেকে সুদূর পূর্ব বাংলাকে ভালোভাবে শাসন করা সম্ভবপর নয়। 2 নম্বর পয়েন্ট হচ্ছে জাতীয়তাবাদ দুর্বল করা। প্রকৃতপক্ষে বঙ্গভঙ্গের সিদ্ধান্ত ছিল সরকারের ষড়যন্ত্র আর দুরভিসন্ধির ফল। ইংরেজদের আসল উদ্দেশ্য ছিল ভারতীয় রাজনৈতিক আন্দোলনের মধ্যমণি বাঙালিকে দুর্বল করা। 2 হচ্ছে বাংলাকে বিভক্ত করে হিন্দু আর মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি করে ভারতীয় জাতীয়তাবাদকে দুর্বল করা। ফল হয়েছে একদিকে পূর্ববঙ্গ এবং আসাম নিয়ে পূর্ববঙ্গ ও আসাম নামে একটি নতুন প্রদেশ গঠিত হয়। এর রাজধানী হয় ঢাকা। এই প্রদেশের শাসনভার একজন ছোট লাট বা লেফটেন্যান্ট গভর্নরের হাতে অর্পণ করা হয়। 2 হচ্ছে অপরদিকে পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা নিয়ে গঠিত হয় মূল বাংলা প্রদেশ। এর রাজধানী ছিল কলকাতা। 1905 খ্রিস্টাব্দের 29শে জুলাই সরকার বঙ্গভঙ্গের পরিকল্পনা ঘোষণা করে। 1905 খ্রিস্টাব্দের 16ই অক্টোবর থেকে বঙ্গভঙ্গ কার্যকর হয়। 2টি প্রদেশেই বাঙালি হিন্দুদের সংখ্যালঘুতে পরিণত করা হয়। কলকাতায় গুরুত্ব হ্রাস করে ঢাকা, চট্টগ্রামকে গুরুত্ব দেওয়া হয়। এইভাবে ব্রিটিশ সরকার বিভেদ এবং শাসননীতির স্বার্থ প্রয়োগ ঘটায়। 4 বলেছে আলিগড় আন্দোলনের মূল উদ্দেশ্য এবং সীমাবদ্ধতাগুলি লেখো। মূল উদ্দেশ্য আমরা এটা লিখব। স্যার সৈয়দ আহমেদ খান 1875 খ্রিস্টাব্দে আলিগড়ে মহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন। এই কলেজকে কেন্দ্র করে মুসলিম সমাজের সংস্কার আন্দোলন পরিচালিত হয়েছিল বলে একে আলিগড় আন্দোলন বলা হয়। উদ্দেশ্য আলিগড় আন্দোলনের মূল উদ্দেশ্য 1 হচ্ছে মুসলমান সমাজের আধুনিকীকরণ করা। তাই তিনি এখানে ইসলামীয় ধর্মতত্ত্বের সঙ্গে পাশ্চাত্য জ্ঞান-বিজ্ঞানের সমন্বয় ঘটিয়েছিলেন। 2, মুসলমান সমাজ যাতে ব্রিটিশ শাসনের সুযোগ সুবিধাগুলো ব্যবহার করতে পারে তার চেষ্টা করা। 3, মুসলমান অভিজাত এবং শিক্ষিত শ্রেণীকে স্বনির্ভর করা। 4, মুসলমান ছাত্রদের মধ্যে একটি গোষ্ঠী মানসিকতা গড়ে তোলা। আর যেটা বলেছে সীমাবদ্ধতা, আলিগড় আন্দোলনের সীমাবদ্ধতা হচ্ছে স্যার সৈয়দ আহমেদ খানের আলিগড় আন্দোলন মুসলিম সমাজে আধুনিকতার নবজাগরণের সূচনাকালেও এর সীমাবদ্ধতা ছিল। 1 হচ্ছে আঞ্চলিকতা। এই আন্দোলন ছিল আঞ্চলিক। আলিগড় এবং যুক্ত প্রদেশের ক্ষেত্র ছিল। সারা ভারতে এই আন্দোলন ছড়িয়ে পড়েনি। 2 হচ্ছে উঁচুতলার আন্দোলন। মুসলিম সমাজের উঁচুতলার মানুষদের কাছে এই আন্দোলনের ঢেউ পৌঁছেছিল। সাধারণ মুসলিমদের সঙ্গে যোগাযোগ ছিল না। প্রতিষ্ঠা এই আন্দোলন মূলত শিক্ষা সংস্কৃতি কেন্দ্রিক ছিল, কিন্তু এর ফলে কোনো প্রথম শ্রেণীর কবি, সাহিত্যিক, দার্শনিকের জন্ম হয়নি। এই সীমাবদ্ধতা সত্ত্বেও এই আন্দোলন মুসলিম সমাজে আধুনিকতার সূচনা করে, আবার একই সঙ্গে বিচ্ছিন্নতার বীজ বপন করে। 5 বলেছে ভারতীয় স্বাধীনতা আন্দোলনে নেতাজি এবং আজাদ হিন্দ বাহিনীর ভূমিকা লেখো।
সূচনা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আজাদ হিন্দ বাহিনীর ভারত অভিযান এক স্মরণীয় ঘটনা। নেতাজি চেয়েছিলেন তার আজাদ হিন্দ সেনারা পূর্ব সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে দিল্লির লালকেল্লা অধিকার করবে। আজাদ হিন্দ বাহিনীর ভারত অভিযানের সূচনা আজাদ হিন্দ বাহিনীর বিভিন্ন ব্রিগেডের মধ্যে সুভাষ ব্রিগেডের প্রথম দলটি তাইপুং থেকে যাত্রা শুরু করে 1943 খ্রিস্টাব্দে 9ই নভেম্বর। আজাদ হিন্দ ফৌজের দুটি ডিভিশনের 20,000 সেনার মধ্যে প্রথম ডিভিশনটি পরিচালনা করেন মেজর জেনারেল জামান কিয়ানি। দ্বিতীয় ডিভিশনটি পরিচালনা করেন কর্নেল শাহনওয়াজ। 1944 জানুয়ারিতে আজাদ হিন্দ সেনারা রেঙ্গুনে এসে উপস্থিত হয়। সেখান থেকে পায়ে হেঁটে ভারতের সীমান্তের দিকে এগিয়ে চলে আজাদ হিন্দ সেনারা। ভারতের সীমান্তে অভিযান। দৈনিক প্রায় 80 পাউন্ড ওজনে জিনিসপত্র কাঁধে নিয়ে গড়ে 25 মাইল করে হেঁটে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে ছুটে চলে সেনারা। তাড়াতাড়ি সীমান্তে পৌঁছানোর আগ্রহে জাপানি সেনারা যে পথ 5 দিনে অতিক্রম করত, আজাদ হিন্দ সেনারা সেই পথ 2 দিনে অতিক্রম করতে শুরু করে। সীমান্তের ধারে দাঁড়িয়ে মাতৃভূমির দিকে দুহাত বাড়িয়ে নেতাজি তার বীর সৈনিকদের উদ্দেশ্যে বলেন, দিল্লির পথ, স্বাধীনতার পথ, দিল্লি চলো। সীমান্তে প্রবেশ। কক্সবাজার থেকে 50 মাইল দূরে মৌডকে ব্রিটিশ ঘাঁটিতে আক্রমণ চালায় আজাদ হিন্দ বাহিনী। অতর্কিত এই আক্রমণে ব্রিটিশ সেনারা প্রচুর অস্ত্রশস্ত্র এবং গোলাবারুদ ফেলে পালিয়ে যায়। আজাদ হিন্দ সেনারা সেগুলি দখল করে নেয়। ভারতের মাটিতে ঢুকে তারা আনন্দে আত্মহারা হয়ে মাটিতে লুটিয়ে পড়ে এবং জাতীয় সঙ্গীত গেয়ে আনন্দে নাচতে শুরু করে। 4 নম্বর পয়েন্ট, মৈরাঙে জাতীয় পতাকা উত্তোলন। একে একে কোহিমা দুর্গ এবং ডিমাপুর কোহিমা রোডের একটি ক্যান্টনমেন্ট দখল করে আজাদ হিন্দ সেনারা 1944 খ্রিস্টাব্দে 14ই এপ্রিল। মণিপুরের অন্তর্গত কোহিমা শহরটিও দখল করে নেয়। মণিপুরের মৈরাঙে জাতীয় পতাকা তোলা হয়। শুরু হয় মণিপুরের রাজধানী ইম্ফল দখলের লড়াই। আত্মসমর্পণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয় শুরু হলে জাপানি সেনারা সরে যায়। ফলে খাদ্য এবং অস্ত্রের যোগান বন্ধ হয়ে যায়। এদিকে তীব্র বর্ষা নেমে যাওয়ায় আজাদ হিন্দ সেনারা পিছু সরতে বাধ্য হয়। অবশেষে জাপান মিত্রশক্তির কাছে আত্মসমর্পণ করে 1945 আগস্ট মাসে এবং আজাদ হিন্দ সেনারা অস্ত্র ত্যাগ করতে বাধ্য হয়।